ট্রাই করছি, হচ্ছে না তো। ভাই সাদাটা একটু উপরে করেন না এটাই আইছে। ভাই সাদাটা একটু উপরে আঙ্কেল একটু আমাদের একটু জায়গা দেন না ভাই বহুল প্রত্যাশিত আকাঙ্ক্ষিত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড, যেটা শুধু একজন ব্যক্তির হত্যাকাণ্ড নয়, যেই ঘটনা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে, সারা বিশ্ব জুড়ে যেখানে বাঙালি রয়েছে সেখানে চাঞ্চল্যকর সৃষ্টি করেছে, এবং তারা অপেক্ষায় আছে এই আলিফ হত্যা মামলা কবে শেষ হবে, কবে প্রকৃত অপরাধীদের খুনিদের সর্বোচ্চ শাস্তি হবে। তো সেই শাস্তি দেওয়াতে গেলে যে মামলার যে বিচারিক প্রক্রিয়া, আজকে আনুষ্ঠানিকভাবে সেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে চার্জ গঠনের মধ্য দিয়ে। তা আমরা আজকে আদালতের যে চার্জ গঠন করেছে সেটাতে সন্তুষ্ট আছি, আমরা সংবাদদাতা বাদীপক্ষ সন্তুষ্ট আছি। কারণ দেখা যাচ্ছে এই মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে, চন্দন কুমার ধরের বিরুদ্ধে উস্কানিদাতা এবং ইন্ধনদাতা হিসাবে দণ্ডবিধি আইনের 302(109) ধারায় চার্জ গঠন করা হয়েছে। এবং তার যে অনুসারী, উগ্রবাদী অনুসারী, যাদের হাতে সাইফুল ইসলাম আলিফ অত্যন্ত নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন, সেদিনের ঘটনায় যারা সরাসরি অংশগ্রহণ নিয়েছেন, সেই সকল অপরাপর আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি আইনের 147, 148, 149, 302 এবং 34 ধারায় চার্জ গঠন করা হয়েছে। আজকে এই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার 23 জনকে আদালতে সশরীরে হাজির করা হয়েছে, এবং এখনও এই মামলা 16 জন পলাতক। আমরা সরকারের কাছে নিবেদন করব পলাতক এই চার্জশিটভুক্ত 16 জন আসামিকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে বিচারে সুপর্দ করার জন্য। আজকে আসামিদের পক্ষে আইনজীবী আসতে দীর্ঘক্ষণ লেট করেছেন। আমার মনে হচ্ছে উনি বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করার অপচেষ্টা রয়েছেন। তো ওনারা আসার আগে ওনাদের যে চিন্ময় কৃষ্ণ দাস, উনি প্রায় আদালতে 25 মিনিট বক্তব্য রেখেছেন, এবং অন্যান্য আসামিগণ তারা প্রায় 3 জন আদালতের কাছে তাদের পক্ষে বিভিন্ন বক্তব্য তারা উপস্থাপন করেছেন। আদালত শান্তিপূর্ণভাবে তাদের বক্তব্য শুনেছেন। অর্থাৎ এটা আমরাই বাদীপক্ষ চিন্ময় কৃষ্ণ বলেছেন উনি একজন ব্রহ্মচারী, উনি এই সমস্ত কাজ করেন না, এই সমস্ত কাজ ওনার দ্বারা সম্ভব না। আমি বক্তব্য রাখছিলাম ওনার বিপরীতে, যে আপনি একজন ধর্মীয় অনুশাসন মানলে কোন ধর্মে আছে মানুষ হত্যা করার, কোন ধর্মে আছে আপনার নিজের অনুসারে দিয়ে এভাবে উগ্রতা করে আদালতকে কলাপসিবল করে আদালতকে প্রিজন ব্যান আটকে এভাবে ত্রাস সৃষ্টি করার, এটা কোনো ধর্মে কোনো মানবিক আইনে বলে না। উনি ওনার বক্তব্য উনি একজন ধর্মগুরু হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। উনি সাধু সন্ন্যাসী, উনি কোনো অপরাধ করতে পারেন না, উনি এভাবে নিজেকে উপস্থাপন করেছেন। অন্যান্য আসামিরা বলতেছেন, তারাও তাদের পক্ষে বক্তব্য, আসামিরা তো দুঃস্বীকার করবে না, কিন্তু ঘটনার যে প্রেক্ষাপট আমি মামলার 164 আদালতে পাঠ করে বলেছি যে দেখেন, উনি বলছেন এজাহার ত্রুটিপূর্ণ, চার্জশিট ত্রুটিপূর্ণ। ওনার ত্রুটিপূর্ণ চার্জশিট বলা হলো তার দাবি চিন্ময়ের, এই চার্জশিট থেকে কিন্তু 3 জন আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে, তারা অলরেডি অব্যাহতি পেয়েছে এবং জেল থেকে মুক্তি পেয়েছে। তাহলে যে ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে কোনো আপত্তি দিই নাই। এখন যে চার্জ গঠন হলো, আদালত যথাযথভাবে চার্জ গঠন করছেন। এই মামলার আসামিরা 164 বলেছেন কীভাবে তারা নারকীয় হত্যাকাণ্ড, এই যে কালী মন্দির, মেহেরপুর ভিতরে কালী মন্দির থেকে কীভাবে কিরিশ রামদা বের করে কুপাইছে, তারা ওখানে 164 স্বীকার করেছেন। মামলা চলার মতো প্রাইম এফিসি উপাদান বিদ্যমান থাকলে চার্জ গঠন হয়। এই মামলা চলার মতো যথেষ্ট উপাদান বিদ্যমান থাকায় আদালত সকল কাগজপত্র পর্যালোচনায় আসামিদের বিরুদ্ধে যত উপযুক্ত ধারায় চার্জ গঠন করেছেন। আমরা সন্তুষ্ট। আশা করব বাকি বিচারিক প্রক্রিয়ায় সাক্ষীরা যেন সুষ্ঠুভাবে সাক্ষী দিতে পারে, বিচার প্রক্রিয়া দ্রুত হয়, সে প্রত্যাশা ব্যক্ত করি।